তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম একটি উচ্চ পর্যায়ের যোগসূত্র স্থাপিত হতে চলেছে ভারত সরকারের সঙ্গে। এ নিয়ে বাংলাদেশে কৌতূহল আছে এবং নিঃসন্দেহে ভারতের তরফ থেকেও কিন্তু যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে, খুব আশা তৈরি হয়েছে যে এই বিষয়ে যে সম্পর্কটা প্রায় তলানিতে পৌঁছে গিয়েছিল গত 18 মাসে, সেটার একটা পুনরুজ্জীবনের সম্ভাবনা আছে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি কিন্তু যাচ্ছিলেন মরিশাসে ইন্ডিয়ান ওশান রিম সদস্যভুক্ত রাষ্ট্রগুলির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে। সেই সম্মেলনে যাওয়ার পথে তিনি ভারত হয়ে যাচ্ছেন। 7 তারিখে আসছেন এবং 8 তারিখে সারা দিন ভোর তার যা মিটিং আমরা শুনলাম বাংলাদেশের হাই কমিশনারের থেকে, এবং 9 তারিখে তিনি মরিশাস রওনা হবেন। এই সময়ের মধ্যে এটা গুরুত্বপূর্ণ এই কারণেই, একটা জিনিস আলোচনায় হয়তো এখনো আসেনি, আমার যেটা মনে হয় আলোচনায় থাকবে এবং প্রাধান্য পাবে, সেটা হচ্ছে এই প্রথম দীর্ঘ অনেক বছর বাদে বাংলাদেশ জাতিসংঘের পৌরোহিত্য করার সুযোগ পেতে চলেছে। সেটা একটি নির্বাচন, এবং সেই নির্বাচনে যত সম্ভব বেশি সংখ্যক দেশ, বিশেষ করে নিকটবর্তী দেশ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ চাইবে যে ভারত তাকে সমর্থন করুক। এবং ভারতের যে প্রভাব, সেই প্রভাব কাজে লাগিয়ে বাংলাদেশের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে জেতাতে সাহায্য করুক। আমি যতদূর শুনেছি ভারত সরকারের পক্ষ থেকে, ভারত সরকার গতকালও যে মন্তব্য করেছিল 71-এর গণহত্যা বিষয়, সেটা থেকে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ভারত এই মুহূর্তে বাংলাদেশের পাশে থাকতে চায়, থাকবে, থাকা উচিত। এবং সেক্ষেত্রে খলিলুর রহমানের যে ক্যান্ডিডেচার বা প্রার্থীপদ, সম্ভবত ভারত, আমি এখনই অনেক আলোচনা থেকে অনেক কিছু বেরোয়, কিন্তু যতটুকু ইঙ্গিত পেয়েছি বোধহয় ভারত সমর্থন করবে। ফলে বহু সংখ্যক দেশের সমর্থনে অনেকদিন বাদে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু যিনি রাষ্ট্রসংঘে, জাতিসংঘের যিনি সভাপতি করেন, তার সঙ্গে সম্পর্কটা রাখতে প্রত্যেকটা দেশই চায়, ভারতও চাইবে এই জন্য বাংলাদেশের সম্পর্ককে কিভাবে আরো উন্নত করা যায়। ফলে ভারতের একটা স্বার্থ আছে। দ্বিতীয়ত, তার যে প্রধান বৈঠক অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে, এবং আপনারা জানেন যে ডক্টর জয়শঙ্কর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার শুভেচ্ছা জানিয়ে, বার্তা দিয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ যেটা তারা সুযোগ পেয়েছেন, এই সময় তারা আসছেন। সেখানে দ্বিপাক্ষিক যাবতীয় বিষয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি রয়েছে, সেটি হচ্ছে 2026 সালে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। ফলে এই সময় সেই চুক্তিটি কিন্তু স্বাক্ষরিত হতে পারে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, বা 2 প্রধানমন্ত্রী স্বাক্ষর করে থাকেন, যেমন 96 সালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। ফলে এই আলোচনাটা এই বছরের মধ্যে খুব দ্রুত শেষ করতে হবে, শেষ করে চুক্তিটাকে পুনর্নবীকরণ করতে হবে, যেটা ভারত বাংলাদেশের জন্য অবশ্যই প্রয়োজনীয় একটা জিনিস। তার ফলে হয়তো যৌথ নদী কমিশনের বৈঠক ডাকার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তৃতীয়ত, বহুদিন ধরে বাংলাদেশের অভিযোগ ছিল যে সীমান্ত হত্যা, এবং এইটা আমরা প্রথম দেখলাম তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর। গত 1 মাস একজন বাংলাদেশীয় ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত হয়নি। এটা বাংলাদেশে খুব বেশি প্রচারিত নয়। দেখুন, সংবাদপত্র যদি খুলে দেখেন পাবেন না সংবাদ। এটা 2 দেশের সীমান্ত রক্ষীর মধ্যে একটা চমৎকার বোঝাপড়া তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরই হয়েছে। ফলে 2 দেশেরই একটা সদিচ্ছার প্রমাণ যে মানুষের মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এটা একটা বড় বিষয়। সীমান্ত হত্যা বন্ধ রাখছে একটি সুসম্পর্কের বার্তা দেওয়ার জন্যই প্রশ্নটা তো এমনও হতে পারে। বুঝলাম না। বিএসএফ সীমান্ত হত্যা কমিয়েছে বা বন্ধ রেখেছে বাংলাদেশকে একটি কোনো বার্তা দেওয়ার জন্য, এমনও তো হতে কিনা? নিশ্চয়ই সম্পর্ক ভালো করার জন্য এটা একটা বড় জিনিস, বাংলাদেশের বড় অভিযোগ ছিল। সুতরাং এটা যে ঘটেনি, এই কৃতিত্বটা তো প্রধানমন্ত্রী তারেক রহমানেরও। বিএসএফ এর কৃতিত্ব চাইতে হবে, তিনিও সেইভাবে তো সেটা নিশ্চয়ই কোনো বার্তা পৌঁছাতে পেরেছেন। তার আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রধানরা ভারত সফর করেছেন, সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছিল। তৃতীয়ত, যে বিষয়টা আরেকটি গুরুত্বপূর্ণ হবে, যে কারণে তার বৈঠক হতে পারে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে, সেটা হচ্ছে 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা আরো কি করে বাড়ানো যায়, যেটা আগে অতীতে ছিল $12 বিলিয়ন,
আপনি এখন এখানে সকলেই জানেন যে সেদিন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন এটা দুই দেশের যে সম্ভাবনা আছে সেটা অতি সামান্য, এটাকে 28 থেকে 30 বিলিয়ন ডলার কি করে করা যায় সেই হিসেবে একটা রোড ম্যাপ তৈরি নিয়ে আলোচনা হতে পারে। অবশ্যই বাংলাদেশ যে বাড়তি ডিজেলের দাবি জানিয়েছে বা চায় তারা পুরনো চুক্তি অনুসারে 50,000 টন অতিরিক্ত, সেই বিষয়ে হরদীপ পুরী যিনি পেট্রোলিয়াম ও জ্বালানি মন্ত্রী তার সঙ্গে কথা হবে। এবার আসি অজিত ডোভালের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক ডক্টর খলিলুর রহমান আগে থেকেই রয়েছে। উনি দুজনেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। বিশেষ করে খলিলুর রহমান ইউনূস সরকারের সময় উপদেষ্টা ছিলেন, তখনও তিনি অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন, এসেও ছিলেন ভারতে। বলে এবার তিনি আসছেন নতুন রূপে, সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী রূপে। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমস্যা বা অন্যান্য যে আঞ্চলিক যে স্থিতিশীলতা রক্ষার বিষয়, সেই বিষয়ে একটা নিরাপত্তাজনিত আলোচনা হবে বলে আমরা আশা করছি। এখনো আরো কয়েকজনের সঙ্গে কথা হয়, সেগুলো হয়তো এখনো সময় অভাবে সেক্ষেত্রে হয়তো অজিত যেগুলো ডোভালের ঠিক সঙ্গে হয়নি। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কোনো প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে? বাংলাদেশ তো নিশ্চয়ই চাইবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি। আলোচনা তুললে তখন হয়তো আসতে পারে। ভারত তো তুলবে না, এবার তিনি তুলবেন কি তুলবেন না তিনি তার ব্যাপার, ভারত তিনি কেন তুললে তুলবে না তখন শেখ বলতে হাসিনাকে হবে। পাঠানোর বিষয়টি? কারণ কোনো দাবি নেই বাংলাদেশের, কোনো আনুষ্ঠানিক দাবি নেই, তো কোনো লিখিত কোনো দাবি নেই।